নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প চাবিকাঠি। দাদা, বিভারানী গলবস্ত্র হইয়া অগ্রজ সত্যভূষণের চরণে প্রণত হইল। জ্যেষ্ঠ সহোদর ভগিনীর শিরে হাত রাখিয়া আশীর্বাদ করিলেন। কতকাল পরে উভয়ের দেখা। দীর্ঘ 12 বৎসর সত্যভূষণ জন্মভূমির নিকট বিদায় লইয়া সামান্য বেতনে পশ্চিমাঞ্চলে শিক্ষকতার কার্য লইয়া চলিয়া গিয়াছিলেন। তদবধি মাঝে মাঝে ভ্রাতা ও ভগিনীর মধ্যে পত্র বিনিময় হইত। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করিয়াও পিতৃমাতৃহীন সত্যভূষণ কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে এমএসসি পরীক্ষায় বিজ্ঞানে শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছিলেন। ভগিনীকে সুশিক্ষিতা করিয়া ধনবান পিতার একমাত্র পুত্রের সহিত তাহার বিবাহ দিয়াছিলেন। সে আজ 12 বৎসরের কথা। বিভারানীর অতুলনীয় রূপ এবং গুণগ্রামের প্রশংসা শুনিয়া রাধামাধববাবু সুশিক্ষিত পুত্র বিজয় মাধবের সহিত দরিদ্র কন্যার বিবাহ দিতে ইতস্তত করেন নাই। বিজয় মাধব বিলাত হইতে ঘুরিয়া আসিয়া পিতৃপরিত্যক্ত বিরাট কন্ট্রাক্টরি কার্য গ্রহণ করিয়া অতুল ঐশ্বর্যের অধিপতি হইয়াছিল। দূরে থাকিয়া সত্যভূষণ সে সকল সংবাদ পাইতেন। পরম স্নেহাস্পদা ভগিনীর সুকৈশ্বর্যের সংবাদে তিনি বিমল আনন্দই লাভ করিতেন। কিন্তু নানা কারণে বিগত 10 বৎসরের মধ্যে তিনি দেশে আসিতে পারেন নাই। ভগিনী বা ভগিনীপতির সহিত শুধু পত্র বিনিময় ব্যতীত প্রত্যক্ষ দর্শন ঘটিবার সুযোগ কোনো পক্ষ হইতেই হয় নাই। বিভা সহাস্য মুখে বলিল, বৌদিকে সঙ্গে করে আনুনি কেন দাদা? কতদিন তাকে দেখিনি। সত্যভূষণ বিজলি পাখার তলে বসিয়া প্রসন্ন মুখে বলিলেন, তার কি সময় আছে বোন? সংসারের খুঁটিনাটি কাজে অবসরই নেই। আমি একটা বিশেষ কাজে কলকাতা আসবার অবসর পেলাম, তাই তোদের দেখা পেলাম। কতবার তো লিখেছিলাম, তা গরিবের বাড়িতে বিজয় মাধববাবুর যাবার লক্ষণ তো দেখলাম না। সত্যভূষণ সরলভাবে হাসিতে লাগিলেন। বিভার মুখমণ্ডল ঈষৎ আরক্ত হইয়া উঠিল। দাদার কথার অন্তরালে শ্লেষের স্পর্শ পর্যন্ত নাই, কিন্তু দুঃখের রেশ যে তাহাতে আছে বিভা কি তাহা অনুভব করিতে পারে নাই? সে কথার মোড় ঘুরাইয়া দিবার জন্য বলিল, তোমার তো মোটে একটি ছেলে, সংসারে তো মোটে তোমরা 3টি প্রাণী, তা কি এত কাজ বলো তো? সত্যভূষণ বলিলেন, সে কি না দেখলে বোঝা যায় বিভু? যাক, তোর ছেলে মেয়েকে ডাক এদিকে। বিভা গৃহান্তর হইতে 7 বৎসরের কন্যা ও 4 বৎসরের পুত্রকে ডাকিয়া আনিল। সত্যভূষণ তাহাদিগকে আদর করিয়া কাছে ডাকিলেন। যাও, প্রণাম করো, তোমাদের মামা বাবু। বালক বালিকা সেই প্রিয় ও প্রসন্ন দর্শন মামা বাবুর দিকে চাহিতে চাহিতে অগ্রসর হইল। পার্শ্বের হাত ব্যাগ খুলিয়া সত্যভূষণ বালিকার গলদেশে একগাছি সোনার হার এবং বালকের হস্তে একটি সুদৃশ্য সোনার রিস্ট ওয়াচ পরাইয়া দিলেন। বিভা বলিয়া উঠিল, দাদা। সত্যভূষণ প্রসন্ন দৃষ্টিতে সহোদরের মুখের দিকে চাহিয়া বলিলেন, তোমার বৌদি পছন্দ করে এ জিনিস নিজে আনিয়েছিলেন, আমি তারই আদেশ পালন করলাম মাত্র। তোরা বড় লোক, এই জিনিস হয়তো তোদের কাছে তুচ্ছ হতে পারে, কিন্তু গরিব হলেও আমাদের তো একটা সাধ কর্তব্য আছে। বিভার নয়ন যুগল সহসা আর্দ্র হইয়া উঠিল। সে শশব্যস্তে বলিল, না দাদা, আমি কখনোই তা ভাবিনি। আমি তো তোমারই বোন, আমিও গরিবের মেয়ে।
তবে তোমার অবস্থা তো তেমন নয়, এতগুলো টাকা। বাধা দিয়া সত্যভূষণ বলিলেন, কিন্তু তাই বলে এমন অভাবও আমাদের নেই বোন। দ্বারপথে পদশব্দ হইল। একটু আগেই মোটরের শৃঙ্গধ্বনি বাহিরের ফটকে শ্রুত হইয়াছিল। ইউরোপীয় পরিচ্ছদে বিজয়মাধব গৃহমধ্যে প্রবেশ করিল। বিভা মাথার অঞ্চলটা ঈষৎ টানিয়া দিয়া মৃদুস্বরে বলিল, দাদা। বিজয়মাধবের আননে পরিচয়ের স্মৃতি জাগিয়া উঠিল। যুক্ত কর ললাটে স্পর্শ করিয়া সে খদ্দরধারী শ্যালক পত্নীর অগ্রজকে নমস্কার জানাইল। কখন এলেন আপনি? সকালের গাড়িতেই এসেছি। আপনি তো ধানবাদের স্কুলেই এখন আছেন। সত্যভূষণ বাহিরের বাতায়ন পথে দৃষ্টি প্রেরণ করিয়াছিলেন। সেইভাবেই তিনি বলিলেন, ধানবাদ? হ্যাঁ, সেইখানেই আছি। পত্নীর দিকে মুখ ফিরাইয়া বিজয়মাধব বলিল, দাদাকে চা দিয়েছ? ভগিনীর কুণ্ঠিত মুখের দিকে চাহিয়া সত্যভূষণ বলিলেন, প্রয়োজন নেই, ও অভ্যাসটা হয়নি। তাহলে সকাল সকাল স্নানটা সেরে ফেলুন সত্যবাবু। তোমার দাদার শোবার ঘরটা ঠিক করে রাখা দরকার। হরে। ভৃত্য শশব্যস্তে গৃহে প্রবেশ করিল। বিজয়মাধব তাহাকে যথাযথ আদেশ প্রদান করিল। সত্যভূষণের মুখভঙ্গি দেখিয়া তাহার অন্তরের কথা কেহ বুঝিতে পারিল না। কিন্তু সত্যভূষণ 10 বৎসর পরে ভগিনীর গৃহিণীপনার লক্ষণগুলির অভাব দেখিয়া কি ক্ষুণ্ণ হইয়াছিলেন? তাহার সংসারে সেই তো সর্বময়ী কর্ত্রী, মাথার উপরে আর তো কেহ নাই। 15 বর্ষ বয়স পর্যন্ত তাহার গৃহে যেমন স্বচ্ছন্দভাবে বিভা সকল বিষয়ে তত্ত্বাবধান করিত, তাহাতে তিনি বুঝিয়াছিলেন পরলোকগতা জননীর অনবদ্য গৃহিণীপনার সকল লক্ষণ উত্তরকালে তাহাতে পরিপুষ্ট হইয়া উঠিবে। কিন্তু এমন কুণ্ঠা, এমন সশঙ্ক সংকোচ 27 বৎসরের যুবতী গৃহিণীর পক্ষে তো সঙ্গত নহে। বিজয়মাধব শিক্ষিত, মার্জিত রুচি স্বামী। তাহার অর্থের প্রাচুর্য বিস্ময়জনক। নানা দেশহিতকর প্রতিষ্ঠানের সহিত তাহার ঘনিষ্ঠ সংস্রব। জাতীয় জাগরণের অনুকূল মতবাদীদিগের মধ্যে সে অন্যতম বলিয়া সংবাদপত্রে তাহার নাম বাহির হয়। স্ত্রী স্বাধীনতা, নারী জাগরণ সম্বন্ধে নানা স্থানে সে ওজস্বিনী ভাষায় বক্তৃতা করে। তবে তাহার বিদুষী পত্নীর সাংসারিক জ্ঞান এই কয় বৎসরে পূর্ণ পরিণতির দিকে অগ্রসর হয় নাই কেন? দীর্ঘকাল পরে অগ্রজের দেখা পাইয়া আনন্দ বিস্ময়ে ভগিনী কি বিমূঢ়া হইয়া পড়িয়াছে যে গৃহিণীর প্রথম কর্তব্য তাহার তরফ হইতে পালিত হইবার প্রেরণা না আসিয়া তাহার স্বামীর নিকট হইতে আসিল। কিন্তু সত্যভূষণের আননে এ সকল চিন্তার কোনো লক্ষণ প্রকাশ পাইল না। তিনি সহোদরার নত মুখের দিকে একবার চাহিয়া ভগিনীপতির সহিত বাহিরে চলিয়া গেলেন। কার্যোপলক্ষে সত্যভূষণকে প্রায় সপ্তাহকাল কলিকাতায় থাকিতে হইল। তিনি প্রসন্ন চেতা মধুরভাষী হইলেও স্বভাবত বাচালতার পক্ষপাতী ছিলেন না। তাহার দৃষ্টি গভীরভাবে প্রত্যেক বিষয়টি লক্ষ্য করিত, কিন্তু মুখ হইতে কদাচিৎ কোনো মন্তব্য প্রকাশিত হইত। কার্যের অবকাশে ভগিনীপতির সহিত তিনি কয়েকটি প্রতিষ্ঠানের সভাক্ষেত্রে গমন করিয়াছিলেন। বিজয়মাধব কোন স্থানেই পত্নীকে সঙ্গে লইয়া যাইতে কুণ্ঠিত হইত না। সে যখন সমাজ সংস্কার, নারী শিক্ষা সম্বন্ধে বক্তৃতা করিতে উঠিত, তখন উচ্চ করতালি ধ্বনিতে সভা প্রাঙ্গণ মুখরিত হইয়া উঠিত। সে যেন বর্তমান যুগকেও অতিক্রম করিয়া আরো 100 বৎসর পরের যুগের মানুষ। তাহার আলোচনায় এমনই উদারতা ও সমদর্শিতার বাণী মুখরিত হইয়া উঠিত। সত্যভূষণ বিস্ফারিত নেত্রে তাহার দিকে চাহিয়া থাকিতেন। কিন্তু কয়দিনেই তাহার তো দৃষ্টি অনেক কিছু আবিষ্কার করিয়া ফেলিল। তিনি দেখিলেন ভগিনীর সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি বিজয়মাধব অতিরিক্ত মাত্রায় আগ্রহশীল।
বসনভূষণ, আহার প্রভৃতি বিষয়ে বিভারানীর অভিযোগ করিবার কিছুমাত্র কারণ ছিল না, কিন্তু ভিতরে বা বাহিরে বিভার যেন কোনো সত্তাই ছিল না। সে যেন কলের পুত্তলিকা। স্বামীর ইঙ্গিত অনুসারেই সে চলে ফেরে, কথা কহে, কার্য করে। অথচ বিজয় মাধবকে এই কয়েকদিনের মধ্যে সে একবারও তাহার পত্নীর প্রতি রূঢ় আচরণ বা বাক্য প্রয়োগ করিতে দেখে নাই। এই অসামঞ্জস্য সত্যভূষণের চিত্তক্ষেত্রে কি দুশ্চিন্তার সঞ্চার করিয়াছিল। বিভাকে তিনি বুদ্ধিমতী, তেজস্বিনী বলিয়াই জানিতেন। আত্মমর্যাদা সম্বন্ধে বাল্যকাল হইতেই সে বিশেষ সজাগ ছিল। দরিদ্রের সংসারে আত্মমর্যাদা জ্ঞানই সম্ভ্রম রক্ষার প্রধান উপায়। সে শিক্ষা সত্যভূষণ যেমন স্বয়ং আয়ত্ত করিয়াছিলেন, ভগিনীর মধ্যেও তাহার বিকাশ ঘটাইয়াছিলেন। সত্যভূষণ মনস্তত্ত্ব সম্বন্ধে কিছুকাল ধরিয়া গবেষণা করিতেছিলেন। মনোবৃত্তির সূক্ষ্মতম তত্ত্বগুলির বিশ্লেষণে অনেক জটিল সমস্যার সমাধান করা যায়। সত্যভূষণ সত্যই যেন আপনাকে একটু বিব্রত বলিয়া মনে করিলেন। সেদিন বিশেষ কাজ ছিল না। সত্যভূষণ লেক রোড দেখিয়া বাসার দিকে ফিরিলেন। আর বিলম্ব করিবার সুযোগ নাই। 2-3 দিনের মধ্যেই তাহাকে কর্মস্থলে ফিরিয়া যাইতে হইবে। তখনও বেলা বেশি হয় নাই। বাসায় ফিরিয়া দেখিলেন একজন ভদ্রলোক ড্রয়িং রুমের সম্মুখের বারান্দায় বসিয়া। তাহার সম্মুখে একটি বড় ঝুড়ির মধ্যে নানাবিধ দ্রব্য। অদূরে একজন মুটিয়া অপেক্ষা করিতেছে। ড্রয়িং রুমে প্রবেশ করিয়া দেখিলেন ভাগিনেই একটা জিনিস হাতে লইয়া জননীর কাছে দাঁড়াইয়া মৃদুস্বরে কি বলিতেছে। বিভারানী কন্যার হাত হইতে জিনিসটি লইয়া পরীক্ষা করিতে লাগিল। সত্যভূষণকে দেখিবা মাত্র সে কন্যাকে বলিল, জিনিসটা রেখে যেতে বলো, উনি এলে ও বেলা যাহাই হবে। সত্যভূষণের কানে কথাটা প্রবেশ করিল। তিনি কোনো কথা বলিবার পূর্বেই বালিকা বারান্দার দিকে চলিয়া গেল। সত্যভূষণ শুনিতে পাইলেন লোকটি বলিতেছেন, তা তো হয় না, ও বেলা আসবার আমার সুবিধা হবে না। আজই দুপুরের গাড়িতে চন্দননগর যেতে হবে। সেখান থেকে 10-12 দিনের মধ্যে ফিরতে পারবো না। দামটা এখনই চাই। সত্যভূষণ ভগিনীকে জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? বালিকা তখন একটি কারুকার্য খচিত হাতির দাঁতের বাক্স লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। সত্যভূষণ প্রশ্ন করিয়া জানিলেন লোকটি শ্যামদেশ হইতে অনেকগুলি রকমারি জিনিস আনিয়াছেন। ভাগিনী এই বাক্সটি কিনিতে চাহে, দাম 10 টাকা। সত্যভূষণ বলিলেন, তাই এর জন্য বিজয় মাধবের পরামর্শের কি প্রয়োজন? তুমি 10 টাকা তো দিতে পারো। ভগিনীর মুখের প্রতি তিনি স্থিরভাবে দৃষ্টিপাত করিলেন। বিভা নতনেত্রে দাঁড়াইয়া দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা কক্ষতলের কার্পেটটিকে সংকুচিত করিবার বৃথা চেষ্টা করিতে লাগিল। সত্যভূষণ ভাগিনেয়ীকে কাছে ডাকিয়া বাক্সটি একবার পরীক্ষা করিলেন। তারপর নিঃশব্দে বাহিরে উঠিয়া গেলেন। পরমুহূর্তে বারান্দার লোক দুইটি চলিয়া গেল। মামা ঘরের মধ্যে পুনরায় প্রবেশ করিয়া ভাগিনেয়ীকে উপরে যাইবার জন্য ইঙ্গিত করিলেন। প্রাপ্তির আনন্দে বালিকার মন আনন্দে পূর্ণ হইয়া উঠিয়াছিল। সে হাসিতে হাসিতে নাচিতে নাচিতে কক্ষত্যাগ করিল। মুহূর্ত সত্যভূষণ স্তম্ভিত হইয়াছিলেন। যাহার কন্ট্রাক্টারি হইতে বার্ষিক উপার্জন প্রায় 2 লক্ষ টাকার উপর, ব্যাংকে যাহার নামে অন্তত 25 লক্ষ টাকা মজুদ, বাড়ি ভাড়ার আয়ই মাসিক 2000 টাকা, তাহার স্ত্রীর একটা 10 টাকার জিনিস কিনিবার মতো ব্যক্তিগত অর্থ নাই। সত্যভূষণ স্নিগ্ধ কণ্ঠে ডাকিলেন, বিভু। দাদার এই আদরের আহ্বান বিভারানীর সংযমের বাঁধ ভাঙিয়া দিল। দরদর ধারে তাহার নেত্রপথে অশ্রু নামিয়া আসিল। সত্যভূষণ বিচলিত হইলেন। তারপর অতি কষ্টে আত্মসংবরণ করিয়া বলিলেন, আমার কাছে তোর লুকোবার কি আছে বোন? না,
কিছু নাই। পিতার ন্যায় স্নেহে এই অগ্রজই তাহাকে লালন পালন করিয়াছেন। সংসারে জুড়াইবার যদি সত্যিই কোনো স্থান থাকে, তবে তাহা এই স্নেহচ্ছায়া শীতল দাদার কাছেই আছে। সে অতুল ঐশ্বর্যশালী স্বামীর পত্নী, কিন্তু এতকাল ধরিয়া ঘর করিয়া সে বুঝিয়াছে যে সে সহধর্মিণীর অধিকার লাভ করিতে পারে নাই। কেন? বিভা উচ্ছ্বসিত কণ্ঠে বলিল, আমরা গরিব, তুমি কেন বড়লোকের ঘরে আমায় বিয়ে দিয়েছিলে দাদা? গরিবের মেয়ে, গরিবের বোন কখনো ঐশ্বর্য ব্যবহারের যোগ্য হয়? সত্যভূষণ ভাবিতে লাগিলেন। তাহার মুখ অসম্ভব রূপ গম্ভীর হইয়া উঠিল। বিজয়মাধব অবশেষে রাজি হইল। ধানবাদে শ্যালক পাহাড়ের ধারে বাড়ি তৈয়ার করিয়াছেন। মোটরও সেখানে দুর্লভ হইবে না। অনেক বড় বড় সদাগর সত্যভূষণের পরিচিত। বেড়াইবার স্থানও মনোরম ইত্যাদি বিষয় অবগত হইয়া সে সস্ত্রীক 15 দিনের জন্য যাইতে রাজি আছে। তাহার কাজের বিশেষ ক্ষতি হইবে না। ম্যানেজার উপযুক্ত ব্যক্তি, কয়দিন অনায়াসে কাজ চালাইয়া লইতে পারিবেন। সম্ভবত সে অঞ্চলে আপনাকে প্রচার করিবার একটা গোপন অভিপ্রায়ও বিজয়মাধবকে প্রলুব্ধ করিয়াছিল। ধানবাদে আধুনিক সংস্কারপন্থীদিগের ছোটখাটো শাখা প্রতিষ্ঠানও আছে শুনিয়া তাহার উৎসাহ বন্যে প্রদীপ্ত হইয়া উঠিয়াছিল। তাহা সত্যভূষণ সম্ভবত অনুমান করিয়া থাকিবেন। প্রথম শ্রেণীর একটা কামরা রিজার্ভ করিয়া বিজয়মাধব যাত্রার জন্য প্রস্তুত হইল। সত্যভূষণ একদিন পূর্বে চলিয়া গিয়াছিলেন। ভগিনী ও ভগ্নীপতিকে সমাদরে অভ্যর্থনা করা প্রয়োজন। কতকাল পরে তাহারা যাইতেছে, সুতরাং বিজয়মাধব তাহাকে পূর্বেই ছাড়িয়া দিয়াছিল। বিজয়মাধবের ঐশ্বর্যের অহংকার কিছু ছিল, এমন অনেক ধনীরই থাকে। দরিদ্র শ্যালককে ধনবান ভগিনীপতির পরিচর্যায় কৃতার্থ করার একটা প্রলোভনও তাহার অন্তরে হয়তো সমুদিত হইয়া থাকিবে। মানুষের মনের সম্পূর্ণ ইতিহাস আজ পর্যন্ত কোনো মানুষ কি আবিষ্কার করিতে পারিয়াছে? দুইজন মানুষের আকারগত সম্পূর্ণ সাদৃশ্য যখন পৃথিবীতে সম্ভবপর নহে, তখন মনোবৃত্তির বৈশিষ্ট্য তো অবশ্যম্ভাবী। স্টেশনে সত্যভূষণ উপস্থিত ছিলেন। ট্যাক্সির অভাব ছিল না, কিন্তু একখানি সুদৃশ্য মোটরেই সত্যভূষণ অতিথিগণকে লইয়া যাত্রা করিলেন। পরিচারকরা মালপত্র লইয়া আর একখানি গাড়িতে উঠিল। প্রথম অভ্যর্থনায় বিজয়মাধব সন্তুষ্টই হইয়াছিল। শহরের এক প্রান্তে একটি নাতি উচ্চ পাহাড়ের উপর সুদৃশ্য অট্টালিকার তোরণ পথে মোটর প্রবেশ করিল। পথটি ঢালু হইয়া উপর হইতে নিচে নামিয়াছে। প্রাকৃতিক সৌন্দর্যে বিজয়মাধব মুগ্ধ হইল। সত্যভূষণ কিছু অর্থের মালিক হইয়া থাকিবেন। পরিচ্ছন্ন অট্টালিকায় শৃঙ্খলা ও নিপুণ হস্তের প্রসাধন সর্বত্র বিরাজিত। বিভারানী উৎফুল্ল হইয়া উঠিল। বাড়ির গৃহিণী সমাদরে তাহাদিগকে অভিনন্দিত করিলেন। কুশল প্রশ্নাদির পর বিভা দেখিল তাহার বৌদিদির ইঙ্গিতে ভৃত্যবর্গ নিঃশব্দে দ্রব্যাদি লইয়া চলিয়াছে। ঠাকুরজি, চলো, তোমাদের ঘর ওদিকে। বিভা বধূ ঠাকুরানীর পশ্চাতে অগ্রসর হইল। বিজয়মাধবও আহত হইল। স্বচ্ছন্দ আলোক ও বাতাস দ্বিতলের প্রশস্ত ঘর দুইখানিতে প্লাবিত ও স্নিগ্ধ করিতেছিল। আমাদের গরিবের বাড়ি, আপনাদের কষ্ট হয়তো হবে বিজয়বাবু। বিজয়মাধব তখন আভিজাত্যের বর্ম খুলিয়া ফেলিয়া মুক্ত কণ্ঠে ঘরগুলির বিশেষত সাজসজ্জার প্রশংসা করিল। না, ইহাদের পছন্দ আছে। পাশেই স্নানের ঘর। বিজয়বাবু, কাপড় চোপড় ছেড়ে স্নান করে ফেলুন, আমি চা আনতে বলে দিয়েছি। ঠাকুরজি, তুমি এদিকে এসো। বৌদিদির অনাড়ম্বর কিন্তু গৃহিণীপনার প্রচুর নিদর্শন
ইতিমধ্যেই বিভাকে মুগ্ধ করিয়াছিল। তাহার সহিত বৌদিদির কি বিরাট ব্যবধান। মন্থর গতিতে গৃহের কর্ত্রী বাহিরে চলিয়া গেলেন। বিজয়মাধব মুখ ফিরাইয়া বাহিরে কি দেখিতেছিল। পত্নীর দিকে সহসা ফিরিয়া দাঁড়াইয়া বিজয় বলিল, তোমার বৌদি তো চমৎকার লোক। বিভা কোনো উত্তর না দিয়া ট্রাঙ্ক খুলিয়া প্রয়োজনীয় বস্ত্রাদি বাহির করিতে লাগিল। স্বামী, পুত্রকন্যা এবং নিজের প্রয়োজনীয় জামাকাপড় বাহির করিয়া লইয়া সে বলিল, তুমি স্নানের ঘরে যাও, আমি আসছি। ইস্টারের ছুটি, স্কুল বন্ধ, কিন্তু সত্যভূষণ প্রত্যহ সকালে কোথায় বাহির হইয়া যায়। বাড়ির কোনো ব্যাপারেই তাহার যে কোনো যোগ আছে বিজয়মাধব তাহা আবিষ্কার করিতে পারিল না। কিন্তু তাহাদের কোনো প্রকার অসুবিধা নাই। নিপুণা গৃহিণীর ইঙ্গিতে প্রয়োজন বোধ হওয়ার পূর্বেই সমস্তই তাহারা পাইয়া থাকে। অপরাহ্নে দূরে বেড়াইতে যাইবার প্রয়োজন, দ্বারদেশে মোটর হাজির। চা না চাহিতেই টেবিলের উপর সরঞ্জাম উপস্থিত হয়। দাসদাসী সর্বত্রই আদেশ পালনে তৎপর। এমনকি বাড়ির যিনি মালিক, তিনিও যেন বাড়ির গৃহিণীর নির্দেশ অনুসারে কাজ করিবার জন্য প্রস্তুত। হাস্যময়ী গৃহিণী যেন এই ক্ষুদ্র রাজ্যের রানী। তাহাকে খুশি করিবার জন্য সকলেই প্রাণপণ যত্ন ও চেষ্টা করিতেছে। শহর কলিকাতার বুকের উপর বসিয়া প্রচুর ধনসম্পদের অধিকারী হইয়াও বিজয়মাধব তো সত্যভূষণের মতো এমন নিশ্চিন্ত জীবনযাত্রা একদিনও অতিবাহিত করিতে পারে নাই। অথচ এই লোকটি স্কুল মাস্টার ছাড়া আর কিছুই নহেন। বাড়ির দাসদাসী কর্তা ও গৃহিণীর মতো স্বল্পভাষী। প্রয়োজনের অতিরিক্ত কোনো কথাই তাহারা বলে না, শুধু কাজই করিয়া যায়। এমনভাবে কি তাহার সংসারকে পরিচালিত করা যায় না? প্রভাত আলোকে চা পান করিতে করিতে বিজয়মাধব কথাটা মনে মনে আলোচনা করিতেছিল। আজ 2 দিন সে এখানে আসিয়াছে, কিন্তু তাহার মনে হইতেছিল এই 2 দিনেই সে যেন নূতন জগতের বার্তার আভাস পাইয়াছে। তাহার পত্নীরও নয়নে এই 2 দিনে যেন একটা রহস্যের দীপ্তি উজ্জ্বল হইয়া উঠিয়াছে বলিয়া তাহার অনুমান হইতেছিল। প্রচুর অর্থ উপার্জন করিয়া সে এতদিন যে তৃপ্তি পায় নাই, এখানে যেন সে তাহা অনুভব করিবার অবকাশ পাইয়াছে। তাহার স্ত্রীও তো বিদুষী, গুণবতী, কিন্তু বিজয়মাধব কি ভাবিতে লাগিল। বোসমশাই, কি ভাবছেন? চলুন একটু বেরিয়ে আসা যাক। বিজয় চমকিতভাবে চাহিয়া দেখিল খদ্দরে বিভূষিতা শ্যালক পত্নী দ্বার প্রান্তে দাঁড়াইয়া। তাহার পার্শ্বে বিভারানীও বাহিরে যাইবার বেশে সজ্জিতা। বেলা 7টা বেজে গেছে, এই সময় কোথায় যাবেন? বেশি দূরে নয়, আজ সকালে শিশুমঙ্গল সমিতির অধিবেশন। গরমের সময় 9টার মধ্যে সমিতির কাজ শেষ হবে। চলুন, আপনাকে একটা বক্তৃতা দিতে হবে। সুরবালা, সত্যভূষণের স্ত্রী, মৃদু মৃদু হাসিতে লাগিলেন। বিজয়মাধব সহসা উৎসাহিত হইয়া উঠিল, বলিল, বেশ, চলুন। কিন্তু সত্যবাবু বাড়ি নেই, তাকে সঙ্গে নিলেও হতো। সুরবালা বলিলেন, তিনি বেরিয়েছেন, হয়তো পরেও যেতে পারেন। বিজয় বলিল, তাঁর এত কি কাজ বৌদি? আমি এসে অবধি দেখছি প্রায় সারাদিনই বাইরে থাকেন। এখন তো স্কুল বন্ধ। সুরবালা বিভার দিকে এক কটাক্ষপাত করিয়া বলিল, আমাদের মতো লোকের বিনা পরিশ্রমে কি সংসার চলে বোসমশাই? তিনি নানা কাজে বেরোন। বিজয় কয়েক মিনিটের মধ্যে বাহিরে যাইবার খদ্দরের বেশ ধারণ করিয়া ফিরিয়া আসিল। মোটর দাঁড়াইয়া ছিল, 3 জনে যাত্রা করিল। শিশুমঙ্গল সমিতির গৃহদ্বারে পৌঁছিয়া বিজয়মাধব দেখিতে পাইল বহু নরনারীর সমাবেশ হইয়াছে। একদিকে পুরুষ, অপর পার্শ্বে নারীদিগের বসিবার আসন নির্দিষ্ট। বিজয়মাধব সেখানে নবাগত, কিন্তু সে সবিস্ময়ে দেখিল
সত্যভূষণ হাস্যমুখে সম্মুখেই দাঁড়াইয়া আছেন। সভার উদ্দেশ্য ছিল কিভাবে জনক জননীর শিশু পালন করিতে হয় সে সম্বন্ধে আলোচনা এবং অনাথ দরিদ্র শিশুদিগের কল্যাণকল্পে একটি আশ্রম প্রতিষ্ঠা করা। সেই আশ্রমে আশ্রয়হীনা নারীদিগকে শিক্ষা প্রদানের সঙ্গে সঙ্গে কি করিয়া শিশুকে ভবিষ্যৎ যুগের উপযোগী করিয়া গড়িয়া তুলিতে হইবে তাহার শিক্ষা ব্যবস্থা। উদ্দেশ্য মহৎ, কিন্তু সেজন্য অর্থের প্রয়োজন। অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই আজিকার সভার আহ্বান হইয়াছিল। সভাপতি বিশদভাবে বক্তব্যটি বুঝাইয়া দিলেন। বিজয়মাধব অনুরুদ্ধ হইয়া জ্বালাময়ী ভাষায় বক্তৃতা করিল। সকলেই তাহার বক্তৃতায় মুগ্ধ হইল। বিভারানী সভার এক প্রান্তে বসিয়া সভার কার্য লক্ষ্য করিতেছিল। তাহার ভ্রাতৃবধূও তাহার পার্শ্বে বসিয়াছিলেন। চাঁদার খাতায় দানের স্বাক্ষর আরম্ভ হইল। বিজয়মাধবের কাছে খাতা আসিলে সে সত্যভূষণকে বলিল, বাড়িতে ফিরে গিয়ে একটু বিবেচনা করে কাজ করা ভালো নয়? সত্যভূষণ বলিলেন, সেই ভালো, কাল সকালে খাতা পাঠিয়ে দেবেন। যে ব্যক্তি খাতা লইয়া ঘুরিতেছিলেন তিনি চলিয়া গেলেন। আকাশটা ঈষৎ মেঘাচ্ছন্ন বলিয়া রৌদ্রের তেজ প্রখর হইয়া উঠে নাই। মোটরে চড়িয়া চারিজন বাড়ির দিকে ফিরিল। সত্যভূষণ সোফারকে অন্যের অজ্ঞাতসারে কি বলিয়া দিলেন। যে পথে আসিয়াছিল মোটর সে পথ ত্যাগ করিয়া অন্য পথে চলিল। বিজয়মাধব সুরবালার সঙ্গে সভার কথার আলোচনা করিতে করিতে চলিতেছিল। গাড়ি কোন পথে চলিতেছিল তাহার কোনো খেয়ালও ছিল না। থাকিলেও নূতন শহরের সব স্থান সে চিনিতও না। সহসা সে দেখিল তাহারা যে পথে চলিয়াছে তাহার দুই পার্শ্বে বড় বড় কারখানাসমূহ বিরাজিত। সে বলিল, আমরা তো এ পথে আসিনি সত্যবাবু, এসব কিসের কারখানা? সত্যভূষণ হাসিয়া বলিলেন, এখানে অভ্রের কাজ হয়, তা শোনেননি? বিজয়মাধব অভ্রের কারখানা কখনো দেখে নাই। সে বলিল, কিরকম কাজ হয় একবার দেখা যায় না? এখনো 9:30 বাজেনি। আচ্ছা বলিয়া সত্যভূষণ নীরব হইলেন। কিয়ৎকাল পরে একটা বড় কারখানা বাড়ির সম্মুখে গাড়ি থামিল। সত্যভূষণ বলিলেন, কারখানার কাজ দেখবেন তো আসুন, তোমরাও এসো। বিজয়মাধবের সঙ্গে সুরবালা ও বিবাহ গাড়ি হইতে অবতরণ করিল। ফটকের সম্মুখে একজন দারোয়ান বসিয়াছিল। সে সসম্ভ্রমে আগন্তুকগুলিকে অভিবাদন করিল। এদেশের লোকগুলি বেশ সভ্য তো। বিজয়মাধব প্রীত হইয়া সত্যভূষণের পশ্চাতে চলিল। একটা প্রকাণ্ড হল ঘরে অনেকগুলি লোক কাজ করিতেছিল। কেহ বাছাই করিতেছে, অধিকাংশই ছুরির সাহায্যে অভ্রগুলিকে কাটিয়া ছাঁটিয়া নির্দিষ্ট আধারে রক্ষা করিতেছে। 2 জন মহিলার সহিত ভদ্র পরিচ্ছদধারী পুরুষ যুগলকে দেখিয়া সসম্ভ্রমে সকলেই উঠিয়া দাঁড়াইল। সত্যভূষণ ইঙ্গিতে তাহাদিগকে নিবৃত্ত করিয়া কক্ষ হইতে কক্ষান্তরে যাইতে লাগিলেন। বিজয়মাধব দেখিল প্রচুর অভ্র প্রত্যেক কক্ষে ঝুড়ির মধ্যে সযত্নে রক্ষিত। তাহার চক্ষু উজ্জ্বল হইয়া উঠিল। কারখানার মালিক নিশ্চয়ই ধনী। বিভারানী আগ্রহ ভরে সমস্তই দেখিতেছিল, কিন্তু তাহার মুখে ভাষা ছিল না। বিজয়মাধব অনর্গল প্রশংসাসূচক বাক্য প্রয়োগ করিতেছিল। সুরবালার নয়নে একটা কৌতুক হাস্য সমুজ্জ্বল হইয়া উঠিয়াছিল। পরিদর্শন সমাপ্ত হইলে বিজয়মাধব বলিল, এ কারখানার মালিক কে সত্যবাবু? সত্যভূষণ মোটরে চড়িতে চড়িতে বলিলেন, এ কারখানাটি একটি বাঙালি মহিলার। বিজয়মাধব মুখভঙ্গি করিয়া বলিল, স্ত্রী লোকের নামে কারখানা? সুরবালা হাসিয়া বলিল, মেয়ে মানুষ কি মানুষ নয় বোসমশাই? ঈষৎ অপ্রতিভভাবে বিজয় বলিল,
না, তা বলছি না, তবে কিনা কিন্তু বক্তব্য সে বিশেষ কিছু খুঁজিয়া পাইল না। বিভারানীর মুখ আরক্ত হইয়া উঠিল। সুরবালা ও সত্যভূষণ হাসিতে হাসিতে মোটরে আরোহণ করিলেন। প্রভাত রৌদ্র আকাশে সমুজ্জ্বল হইয়া উঠিয়াছিল। বিজয়মাধব বৈঠকখানা ঘরে আসিয়া দেখিল অন্য দিনের মতো চায়ের সভায় সত্যভূষণ অনুপস্থিত নহেন। তিনি একখানি চেয়ারে বসিয়া নিবিষ্ট মনে কি একখানা বই পড়িতেছিলেন। সুরবালার সঙ্গে বিভাও সেই কক্ষে প্রবেশ করিল। আজ মঙ্গলবার, আপনার স্কুল আজ খুলবে বোধহয়। সত্যভূষণ প্রশান্তভাবে ভগিনীপতির দিকে চাহিয়া বলিলেন, গুড ফ্রাইডে ছুটি ফুরিয়েছে, আজ স্কুল কাছারি সবই খুলবে বটে। চায়ের পেয়ালা হইতে ধূম উত্থিত হইতেছিল। গরম সিঙাড়া ও কচুরি স্তূপীকৃতভাবে বিজয়মাধবের সম্মুখে সজ্জিত। বিজয় হাসিয়া বলিল, এত সকালে এসব কখন তৈরি করলেন বৌদি? সুরবালা হাসিতে লাগিলেন। বেহারা আসিয়া সংবাদ দিল, একজন বাবু খাতা লইয়া হাজির। চাঁদার খাতা। বিজয়মাধবের মুখে ঈষৎ বিরক্তির চিহ্ন ফুটিয়া উঠিল, কিন্তু উপায় তো নাই। সত্যভূষণের আদেশে বেহারা খাতা লইয়া আসিল। বিরক্তি দমন করিয়া খাতাখানা চাহিয়া লইয়া বিজয়মাধব বলিল, কত দেওয়া যায় বলুন তো? 50? যা আপনার ইচ্ছে, তবে বিভাকেও তো কিছু দিতে হবে। বিজয়মাধব খাতার পাতা খুলিতে খুলিতে বলিল, একজন দিলেই হলো, আমার দানি কি যথেষ্ট নয়? সুরবালা বিভা ও স্বামীর দিকে উজ্জ্বল কটাক্ষ নিক্ষেপ করিয়া মৃদু হাসিয়া বলিলেন, বোসজামশাই শাস্ত্র মেনে চলেন, পতির পুণ্যে সতীর পুণ্য। চায়ের পেয়ালা মুখ হইতে নামাইয়া স্তব্ধ দৃষ্টিতে খোলা খাতার দিকে চাহিয়া বিজয়মাধব মুহূর্ত নীরব হইয়া রহিল। সে দেখিল শ্রীমতী সুরবালা দেবীর নামের পার্শ্বে 200 টাকার অঙ্কপাত রহিয়াছে, আর এক স্থলে শ্রী সত্যভূষণ রায়ের নামের পার্শ্বে অনুরূপ সংখ্যার অঙ্কপাত দেখা গেল। বিজয়মাধব সবিস্ময়ে বলিল, আপনারা দুজনেই টাকা দিয়েছেন? সত্যভূষণ পত্নীর দিকে চাহিয়া বলিলেন, তাই নাকি? উনিও সই দিয়েছেন, তা বেশ তো। বিজয়মাধব ঈষৎ বিরক্তি ভরে বলিল, বৌদি কি আপনাকে জিজ্ঞাসা না করেই যা ইচ্ছে তাই করেন? সত্যভূষণ হাসিয়া বলিলেন, তা ওর যদি ইচ্ছা হয় করতে পারেন বই কি, সেই রকম শিক্ষাই তো জীবনে পেয়েছি বিজয়বাবু। কারো স্বাধীন সত্তাকে অস্বীকার করলে কি আমরা স্বাধীনতার যোগ্য হতে কখনো পারব? বিজয়মাধব ভাবিতে লাগিল, একজন স্কুল মাস্টার ও তাহার স্ত্রীর দুঃসাহস তো কম নহে। বিভা, তুইও কিছু চাঁদা দে না বোন। বিভারানী আরক্ত বদনে দাদার দিকে চাহিল। সত্যভূষণ পকেট হইতে একখানা বাঁধানো খাতা ও সেই সঙ্গে একখানা চেক বহি বিভার হাতে দিয়া বলিলেন, বিয়ের সময় তোকে তো যৌতুক কিছুই দিতে পারিনি, বাবা বেঁচে থাকলে হয়তো তিনি ব্যবস্থা করতেও পারতেন। তোর গরিব দাদারও তো একটা কর্তব্য আছে। বিজয়মাধব বিমূঢ়ভাবে শ্যালক ও পত্নীর দিকে চাহিয়া রহিল। কম্পিত হস্তে বিভারানী খাতা খুলিয়া দেখিল তাহার নামে ইম্পিরিয়াল ব্যাংকে 10,000 টাকা জমা রহিয়াছে। ধীরে ধীরে সে খাতাখানা স্বামীর দিকে আগাইয়া দিয়া মৃদু কণ্ঠে বলিল, তোমার স্নেহের দান আমি মাথা পেতে নিলাম দাদা। বিজয়মাধব সহসা উঠিয়া দাঁড়াইল। আবেগে তাহার সমস্ত দেহ আন্দোলিত হইতেছিল। আমায় ক্ষমা করুন সত্যদা, আপনি আজ আমার চোখ খুলে দিয়েছেন।
চাবিকাঠি হাতে রেখে নারীর স্বাধীনতার বাণী উচ্চারণ করাও অপরাধ। কিন্তু এত টাকা আপনি কোথায় পেলেন দাদা? বিভা মৃদু হাসিয়া বলিল, দাদা স্কুল মাস্টারি তো করেন না। কাল যে কারখানা দেখে এসেছ, সে দাদারই চেষ্টার ফল। বৌদির নামে কারখানা করে দিয়েছেন। দাদা একটা জমি ইজারা নিয়েছিলেন, তাতে অভ্রের ভালো খনি আজ বছর 6-7 বেরিয়েছে। দানের খাতায় বিজয়মাধব 1000 টাকা সহি করিল। বিভা চেক বহিতে 200 টাকার অঙ্কপাত করিয়া সেখানা ছিঁড়িয়া লইয়া স্বামীর হস্তে প্রদান করিল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।